নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। প্রাচীন ভারতের ইতিহাসের অ্যাডভান্স স্টাডিতে আমরা অলরেডি মৌর্য যুগ কমপ্লিট করে এসেছি এবং মৌর্য যুগের পরবর্তী সময়টা নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম, যেটাতে আগের দিনের ক্লাসে দুটো ভারতীয় রাজবংশ শুঙ্গ এবং কাম্য বংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। চ্যাপ্টার নাম্বার 9-এ আমরা আলোচনা করব বিদেশি আক্রমণ, মৌর্য পরবর্তী যুগে ভারতে যে বিদেশি আক্রমণগুলো হয় সেইগুলো সম্পর্কে, এবং ফার্স্টে যে বিদেশি সাম্রাজ্য ভারতে আক্রমণ করে তারা হচ্ছে ইন্দো গ্রিক। তো আজকের পার্টে আমরা ইন্দো গ্রিকদের সম্পর্কে জানবো। এইভাবে পরপর কয়েকটা পার্টে, নেক্সট পার্টে আমরা পড়বো শকদের সম্পর্কে, তারপর পল্লব, তারপর কুষাণদের সম্পর্কে আমরা কমপ্লিট করব এইভাবে বিদেশিদের আক্রমণ। তো খুব ইম্পর্টেন্ট টপিক আজকেরটা ইন্দো গ্রিক, যেগুলো হয়তো তোমরা সব তথ্য বা একটা ক্লিয়ার ভিউ সমস্ত অতটা পাবে না, যেটা আমি এখানে একসাথে করেছি বিভিন্ন সোর্স থেকে, যেটা তোমাদের পরীক্ষার জন্য হেল্প হবে। এবং এই ক্লাসগুলো, যে সিরিজটা তোমরা মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ, এখানে যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেগুলো মূলত ডাব্লিউবিসিএস মেন্স বা ডাব্লিউবিসিএস প্রিলিমস এই দুটো পরীক্ষাকে টার্গেট করে করাচ্ছি একটু ডিটেলসে। এনসিয়েন্ট হিস্ট্রি এছাড়াও অন্যান্য পরীক্ষা যদি তোমরা দাও তাতেও হেল্প হবে, কারণ এখানে আমি সমস্ত কিছুই প্রচন্ড ডিটেলসে আলোচনা করছি। তো যারা ডিটেলসে পড়তে আগ্রহী তারা এই ক্লাসগুলো দেখতে পারো এবং তোমরা অনেক এক্সট্রা নলেজ পাবে এই ক্লাস থেকে, এটুকু আমি বলতে পারি। আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলো তোমরা মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টার সময় লাইভ থেকে ক্লাসগুলো করতে পারবে। কোনো সাবস্ক্রিপশন তোমাদের নিতে হবে না। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো যাদের কাছে নেই, এবং নিচের লিঙ্ক থেকে আমার প্রোফাইল খুঁজে পেয়ে যাবে। সেখানে তোমরা সর্বজিৎ 10 কোড ইউজ করে ফার্স্ট টাইম যখন ক্লাস দেখবে তোমাদের একটা কোড চাওয়া হবে, এই সর্বজিৎ 10 এই কোডটা দিয়ে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। এবং আমি এখন এমসিকিউ আলোচনা করছি চ্যাপ্টার ওয়াইজ। তোমরা যদি হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করতে চাও তাহলে ক্লাসগুলোতে জয়েন হও। আর শনি রবিবার আমি মক টেস্ট নিচ্ছি এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা গ্রুপ সি এবং গ্রুপ ডি, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার জন্য এই দুটো পরীক্ষাকে টার্গেট করে মক টেস্ট রাখছি শনিবার এবং রবিবার সন্ধ্যে 7টায়। তো এই ক্লাসগুলো তোমরা অবশ্যই সবাই লাইভ দেখো। এখানে মিক্সড কোশ্চেন করাবো, তো এই ফ্রি ক্লাসগুলো অবশ্যই করো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই আমাকে ফলো করো। এখান থেকে যে সুবিধাগুলো পাবে, তোমরা নোটসগুলো ডাউনলোড করে নিতে পারবে, যে নোটসগুলো আমি ইউজ করছি, এবং পোলের মাধ্যমে একটা সেশন এখানে করা হয়। আনএকাডেমি স্পেশাল ক্লাস বা ফ্রি ক্লাস যেগুলো, সেখানে তোমরা ক্লাসে জয়েন হলে অনেক কিছু জানতে পারবে। অবশ্যই ক্লাসগুলোতে এসো। আমরা আজকে পড়বো পোস্ট মৌর্য পিরিয়ড বা মৌর্য পরবর্তী যুগ, যেটা মোটামুটি 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ অব্দি, মোটামুটি 500 বছর এই সময়টাকে আমরা বলছি পোস্ট মৌর্য পিরিয়ড বা পরবর্তী মৌর্য যুগ। এই সময়তে যেমন আমরা আগের দিন আলোচনা করছিলাম, বেশ কিছু ভারতীয় রুলাররা রাজত্ব করে, যেমন উত্তর ভারতে শুঙ্গ বংশ, কাম্য বংশ, তারপরে দাক্ষিণাত্য অঞ্চলে সাতবাহন বংশ, তারপরে যদি আমরা সুদূর দক্ষিণে যাই সেখানে দেখতে পেয়ে যাব আমরা সঙ্গম যুগ। এইগুলো সবই মৌর্য পিরিয়ডে চলে। আবার কিছু বিদেশি আক্রমণ এই সময় হয়, যেমন আজকে আমরা পড়বো ব্যাকট্রিয়ান গ্রিক বা ইন্দো গ্রিকদের সম্পর্কে। এছাড়া শকরা আক্রমণ করে, পল্লব বা পার্থিয়ানরা আক্রমণ করে, ইউচি বা কুষাণরা আক্রমণ করে, যাদের সম্পর্কে আমাদের এক এক করে জানতে হবে। তো ব্যাকট্রিয় গ্রিক যারা বা ইন্দো গ্রিক যারা, এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা যারা বিদেশিরা আক্রমণ করেছিল তাদের প্রত্যেকের একটা ওভারঅল ডেসক্রিপশন বা একটা ছোট করে দেওয়া রয়েছে, যে ব্যাকট্রিয় গ্রিকদের দুটো বংশ ছিল, দুটো বংশ ভারতে রাজত্ব করে, একটা হচ্ছে ইউক্রেটাইডস এবং আরেকটা হচ্ছে ইউথিডেমাস। তো এদের সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানবো, যে বংশগুলো কিভাবে তৈরি হলো, ইন্দো গ্রিক কারা অ্যাকচুয়ালি সেগুলো সম্পর্কে জানবো। এরপর শক রুলারদেরও দুটো বংশ ছিল ভারতে, তারা দুটো বংশ হিসেবে রাজত্ব করে, মানে শকদের দুটো বংশ রাজত্ব করে, একটা হচ্ছে খেয়রাত বংশ আর একটা কদর্মক বংশ, যেটা আমরা পরের দিন পড়বো নেক্সট ক্লাসে। পল্লবদের একটাই ব্রাঞ্চ এখানে রাজত্ব করে, গন্ডোফার্নেস বলে একজন রুলার এখানে খুব ফেমাস ছিলেন। আর কুষাণ বংশ সম্পর্কে তো ডিটেলসে জানতে হবে। এদের মধ্যে সব থেকে বড় ক্লাসটা এখানেই হবে কুষাণদের সম্পর্কে। তো ব্যাকট্রিয় গ্রিক বা ইন্দো গ্রিক, দেখো এদের নামের মধ্যে অনেকগুলো ছোট ছোট নাম পাচ্ছি। যেমন প্রথম হচ্ছে গ্রিক, এখান থেকে বুঝতে পারছি এরা গ্রিসের বাসিন্দা ছিলেন। ইন্দো নামটা পাচ্ছি, তার মানে এদের সঙ্গে ভারত ইন্ডিয়ার কিছু সম্পর্ক রয়েছে। আবার ব্যাকট্রিয়ান গ্রিক বলা হচ্ছে, ব্যাকট্রিয়া একটা শহরের নাম, সেটারও কিছু ব্যাপার রয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কোথা থেকে এদের উত্থান হলো, এরা কোত্থেকে এলো, সেই সম্পর্কে জানতে গেলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। আমরা আলেকজান্ডার সম্পর্কে পড়ে এসেছি অলরেডি।
এই আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করে মোটামুটি 323 খ্রিস্টপূর্বাব্দ, মানে যখন আলেকজান্ডারের মৃত্যু হয়, এই সময়ের পর থেকে এই সমস্ত গল্প শুরু হচ্ছে। আলেকজান্ডারের সঙ্গে যে সমস্ত গ্রিক সৈনিকরা ভারতে এসেছিল বা ভারতের উত্তর পশ্চিম অংশে আক্রমণ করেছিল, তাদের মধ্যে বেশ কিছু লোক ফিরে যায় গ্রিসে, আবার কিছু লোক থেকে যায় এই অঞ্চলটাতে ভারতের উত্তর পশ্চিম অংশে। এবং এরা এই ভারতের উত্তর পশ্চিম যে অংশটাতে থেকে যায় সেই জায়গাটারই নাম হচ্ছে ব্যাকট্রিয়া। ব্যাকট্রিয়া নামটা তোমরা অলরেডি শুনেছো। যদি আজকের প্রেক্ষিতে দেখি, এই ব্যাকট্রিয়া পড়ে যাবে আফগানিস্তানে। তো এটা আফগানিস্তানের নর্থ মানে উত্তর অংশে অবস্থিত একটা শহর, যেখানে গ্রিকরা থাকতে শুরু করে। এবার আমরা আরো একজন ব্যক্তির নাম শুনেছিলাম সেই সময় যখন আলেকজান্ডারের সম্পর্কে আলোচনা করছিলাম, তার নাম হচ্ছে সেলুকাস। এই সেলুকাস নিকেটর, এনার ওপর আলেকজান্ডার দায়িত্ব দিয়ে গেছিলেন যে এই অঞ্চলটা, ব্যাকট্রিয়া যে অঞ্চলটা বা ভারতের যে অংশটা আলেকজান্ডার দখল করেছেন, সেই জায়গাটা সেলুকাস রাজত্ব করবে যতদিন না আবার আলেকজান্ডার ফিরে এসে পুনরায় বাকি যে ভারত রয়েছে সেই জায়গাটা দখল করতে পারে, ততদিন অব্দি। তো সেলুকাসের ওপর এখানে দায়িত্ব দেওয়া হয়। এবার তারপরে আর আলেকজান্ডার ফিরে আসতে পারেননি, আলেকজান্ডার মারা যান এবং সেলুকাস এখানে স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করে, যার থেকে একটা বংশের শুরু হয়, যেটা হচ্ছে সেলুসিড বংশ। আর এদেরকেই বলা হচ্ছিল ব্যাকট্রিয়ান গ্রিক। তখনও ইন্দো গ্রিক যে শব্দটা, সেটা আমরা বলছি না এদেরকে, কারণ এরা এখনো শুধুমাত্র ব্যাকট্রিয়াতে রয়েছে, এদের সঙ্গে ভারতের এখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি, এরা নিজেরা গ্রিক। আর যেহেতু গ্রিসে না থেকে তারা ব্যাকট্রিয়াতে থাকছে, সেই জন্য এদেরকে আমরা বলছি ব্যাকট্রিয় গ্রিক। এবং এরা যে বংশ থেকে আসছে তারা হচ্ছে সেলুসিড বংশ, কারণ সেলুকাসের পর থেকে পরের জেনারেশনরাই এখানে আসবে। সেলুকাস এখানে রাজত্ব করছে। যে ব্যাকট্রিয়া অঞ্চলটা তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, এটা পার্থিয়া, সরি, এইটা হচ্ছে ব্যাকট্রিয়া, এই অঞ্চলটা হচ্ছে ব্যাকট্রিয়া। এইখানে সেলুকাসের হাতে এই জায়গাটার দায়িত্ব ছিল এবং তারপর সেলুকাসের পরে তার যারা প্রজন্ম ছিল তারা এখানে রাজত্ব করতে শুরু করে। তো এইভাবে এখানের শুরু হয়, ব্যাকট্রিয়ার ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে। এবার সেলুসিড বংশের একজন রুলার ছিল অ্যান্টিওকাস। এদের সম্পর্কে আমি ডিটেলসে যাচ্ছি, এখানে একটা ওভারঅল থিওরি মানে ওভারঅল একটা গল্প দেখানো হচ্ছে, সেইটা জাস্ট বোঝো, সেটার এরপরে আমরা একটু ডিটেলসে যাব। এই অ্যান্টিওকাসের সময় একজন রুলার যার নাম হচ্ছে ডায়োডোটাস প্রথম। ডায়োডোটাস প্রথম ইনি অ্যান্টিওকাসের বিরুদ্ধে একটা বিদ্রোহ করছেন এবং ডায়োডোটাস প্রথম নিজে একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করছেন। অর্থাৎ যে সেলুসিড বংশ, সেলুকাসের বংশধর যারা রাজত্ব করছিল, তাদের থেকে একটা ছোট অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এই ডায়োডোটাস প্রথমের নেতৃত্বে। এবার এরা নিশ্চিন্ত মনে রাজত্ব করছিল, কিন্তু 145 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এদের ওপর আক্রমণ শুরু করে সিথিয়ান বা শক ট্রাইব, যারা পরবর্তীকালে শক নামে পরিচিত হবে। এই সিথিয়ানরা আক্রমণ করতে শুরু করে এবং সিথিয়ানরা অ্যাকচুয়ালি নোম্যাডিক ছিল, যাযাবর ছিল। এরা বারংবার এই অংশটাতে যখন আক্রমণ করতে শুরু করে, তখন এরা দেখছে যে এখানে রাজত্ব করা সম্ভব নয়। তো আশেপাশে সব থেকে ভালো জায়গা কোথায়? ভারতের দিকে তারা এগিয়ে আসছে। তো এই ব্যাকট্রিয় গ্রিক যারা, তারা আস্তে আস্তে ভারতের নর্থ ওয়েস্ট অংশ, যেটা আজকে পাকিস্তান অঞ্চলে পড়ে যাচ্ছে, সেই রকম জায়গাতে চলে আসছে এবং এরপরে তাদের নাম পরিণত হচ্ছে ইন্দো গ্রিক নামে। কারণ এরা আর ব্যাকট্রিয়াতে নেই, ব্যাকট্রিয়া থেকে ভারতের যে ভূখণ্ড, তখন পাকিস্তান ভারতের মধ্যেই ছিল, তো সেই ভূখণ্ডের মধ্যে ঢুকে গেছে, ভারতীয়দের সঙ্গে মিশতে শুরু করে দিয়েছে। তো তাদের জন্য ঐতিহাসিকরা নতুন একটা টার্ম ইউজ করছে, ব্যাকট্রিয় গ্রিক কেটে দিয়ে এবার তারা বলছে এরা হচ্ছে ইন্দো গ্রিক। এরা এখনো পর্যন্ত কিন্তু আজকের যে ভারতের মূল ভূখণ্ড তার মধ্যে প্রবেশ করেনি, কারণ তখনও পাকিস্তান অঞ্চলেই রয়েছে। এবার প্রবলেমটা হয় যখন চীনে যে ফেমাস পাঁচিল সেটা তৈরি হয়, চীনের প্রাচীর যাকে বলা হয়। এই চীনের প্রাচীর তৈরি করার পিছনে মেন কারণ হচ্ছে এই সিথিয়ান ট্রাইব বা এই সমস্ত ছোট ছোট যাযাবর জাতি, যারা বারংবার চীনেও আক্রমণ করত। সেই দেখে চীনের রাজা একটা পাঁচিল তৈরি করে দেন, ওইদিকে আক্রমণ বন্ধ হয়ে যায়। তখন সিথিয়ান যারা ছিল তারা দেখছে সামনে আর কারা আছে যাদের কাছ থেকে আমরা আক্রমণ করে লুটপাট করতে পারবো। তারা দেখছে এই ইন্দো গ্রিকরা পাকিস্তান অঞ্চলে রয়েছে, তাদের ওপর আক্রমণ শুরু হচ্ছে। আবার ইন্দো গ্রিকরা দেখছে আবার বিপদ, আমরা সরে এলাম এদের ভয়ে, আবার এরা এখানে আক্রমণ করছে, তাহলে এখানে থাকা যাবে না, আমরা আরো সরে আসি। এবার কোথায় আসছে? মূল ভূখণ্ড, ভারতের মূল ভূখণ্ডে তারা এইভাবে প্রবেশ করছে। তো ইন্দো গ্রিকদের ভারতে মূল ভূখণ্ডে আক্রমণ করা এবং ইন্দো গ্রিক সাম্রাজ্য তৈরির পেছনে মূল যে কারণ, সেটা হচ্ছে এই সিথিয়ানরা, শক, যারা পরবর্তীকালে শক নামে পরিচিত হবে। এই সিথিয়ান ট্রাইব, এই সিথিয়ান ট্রাইবদের আক্রমণে তারা ভারতে দিকে আসতে
শুরু করে, ভারতে তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করে। এবার আমরা যদি অ্যাকচুয়াল এই সময় ভারতের অবস্থা দেখি, ভারতের মূল ভূখণ্ডে যে সাম্রাজ্য চলছিল সেই সময় মৌর্য সাম্রাজ্য, যদিও মৌর্য সাম্রাজ্যে অশোক মারা গেছেন, সেই সময় ধীরে ধীরে মৌর্য সাম্রাজ্যের পতন নিশ্চিত। অশোকের যারা সাকসেসার ছিল তারা দুর্বল ছিল। তো সেই জায়গাতে ইন্দো গ্রিকরা একটা সহজ সুযোগ পেয়ে যায় ভারতে সাম্রাজ্য বিস্তার করার জন্য। যদি অশোকের মতো শক্তিশালী রাজা থাকতো, স্বাভাবিকভাবে মৌর্যদের জায়গা এরা কেড়ে নিতে পারতো না বা সেখানে রাজত্ব করতে পারতো না। যেহেতু এই সময় কোনো শক্তিশালী রুলার ছিল না, তারা সহজেই ভারতের একটা বড় অংশ নিয়ে রাজত্ব করতে শুরু করে। পরবর্তীকালে শুঙ্গ রুলাররা যখন আসে তখন তাদের সঙ্গে লড়াই হয় বটে, কিন্তু শুঙ্গরা অশোক মানে মৌর্যদের মতো, প্রথমের যারা মৌর্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, এদের মতো শক্তিশালী ছিল না অবশ্যই। তো সেই কারণে ইন্দো গ্রিকদের এবং তার পরবর্তীকালের যারা বিদেশিরা ভারতে আসবে প্রত্যেকেরই সুবিধা হয় ভারতে রাজত্ব বিস্তার করার জন্য। এবার যদি আমরা বলি ইন্দো গ্রিকদের হাতে কতটা জায়গা ছিল, দেখো প্রথমে ইন্দো গ্রিকরা এইরকম জায়গায় ছিল, এইটুকু অংশে ছিল, এবং তারপরে আস্তে আস্তে তারা এদিকে সরে আসতে শুরু করে এবং যে নীল অংশটা দেখতে পাচ্ছ সেইগুলোকে তারা এক্সটেন্ড করে। যখন ওপর থেকে সিথিয়ানরা আক্রমণ করতে শুরু করে তখন তারা মেনলি এই পুরো অংশ নিয়ে রাজত্ব করতো, যার মধ্যে মথুরা অঞ্চল ছিল। ইভেন এরা পাটুলিপুত্র অব্দি এগিয়ে এসেছিল। এখানে ইয়েলো কালারে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শুঙ্গ এম্পায়ার, শুঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে, শুঙ্গদের ওপরও এদের আক্রমণ হয়, এইরকম এই সময় ছিল। এবং দাক্ষিণাত্য অঞ্চলে তখন সাতবাহনরা রাজত্ব করছিল। এরা মানে দক্ষিণের দিকে যায়নি, মেনলি উত্তর ভারত এবং উত্তর পশ্চিম অংশে এরা রাজত্ব করতো। তো অযোধ্যা, পাটুলিপুত্র এই সমস্ত জায়গাও এক সময় এদের হাতে চলে আসে এবং এদের সম্পর্কে আমরা জানতে পারছি কয়েন থেকে। মেনলি ইন্দো গ্রিকদের সম্পর্কে যা জানা যায় সেটা হচ্ছে এদের খুব সুন্দর কয়েন থেকে। কয়েন ব্যবস্থাতে আমরা আসবো, কেন এদের কয়েনটা এত ইম্পর্টেন্ট, কারণ এদের কয়েনটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ ছিল। এবার কয়েন যেটা বলছিলাম তার একটা প্রমাণ তোমরা এখান থেকে পাবে, যে টোটাল 42 জন ইন্দো গ্রিক রুলার রাজত্ব করেছে এবং তার মধ্যে 34 জনের নামই পাচ্ছি কয়েন থেকে। আর এই 42 জন রাজত্ব করেছে মানে মানে মনে হতে পারে যে এরা বহুদিন ধরে রাজত্ব করেছে, অ্যাকচুয়ালি কিন্তু সেরকম নয়। আমরা দেখছি একটা ছোট টাইমের মধ্যে 42 জন রুলার রাজত্ব করছে। তার মানে ঐতিহাসিকরা বলছেন যে এরা একজন রুলার হলো, একজন রুলার ফার্স্ট রুলার, তার মৃত্যুর পর আরেকজন রুলার হবে, এইভাবে রাজত্ব করতো না। একটাই অঞ্চলকে তারা ভাগ করে নিত, সেখানে হয়তো একসাথে 3 জন বা 4 জন রুলার রাজত্ব করতো, যেটাকে বলা হয় স্ট্র্যাটেগো সিস্টেম। এটা সম্পর্কে আমরা একটু পরে আসছি ব্যাপারটা কি। তো এই ব্যাপারটা এরা চালু করে যে একটা অংশ যতটা আমরা দখল করেছি সেই অংশটাকে কয়েকটা ভাগে ভাগ করে দাও এবং সেই জায়গাতে একের অধিক রুলার সেম টাইমে রাজত্ব করো। এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেগো সিস্টেম এবং টোটাল 42 জন রুলার এখানে রাজত্ব করে। এবার মেন জায়গায় যাওয়ার আগে আমরা একটা ওভারঅল পিকচার দেখে নেবো যে ইন্দো গ্রিকরা কোত্থেকে আসছে। যেরকম বললাম যে সেলুকাসের থেকে এদের সম্পূর্ণ সূত্রপাত হচ্ছে। সেলুকাসের পরবর্তী যারা তারা ব্যাকট্রিয় গ্রিক নামে পরিচিত হচ্ছে। তো সেলুকাসের আন্ডারে মানে সেলুকাসের পরে যিনি রাজত্ব করতে আসেন তার নাম অ্যান্টিওকাস প্রথম। জাস্ট আমি আজকে একটা তোমাদের গল্প বলবো, এই গল্পটাই তোমাদের শোনা দরকার। তোমাদের কিছু মুখস্থ করা, খুব বেশি যে মুখস্থ করতে হবে এরকম নয়, জাস্ট গল্পটা শুনতে থাকো, ভালো লাগবে গল্প শুনতে, সেরকম ভাবেই মনে থেকে যাবে অনেক কিছু। সেলুকাসের পরে যিনি রুলার হন তার নাম হচ্ছে অ্যান্টিওকাস প্রথম, এর পুত্র ছিল। তারপরে যিনি রাজত্ব করতে আসেন তার নাম অ্যান্টিওকাস সেকেন্ড। অ্যান্টিওকাস প্রথমের পুত্র ছিল অ্যান্টিওকাস সেকেন্ড। প্রবলেমটা আছে এই সময়, অ্যান্টিওকাস সেকেন্ডের সময় দুটো জায়গা থেকে দুজন বিদ্রোহ করে দেয়। একজনের নাম ডায়োডোটাস প্রথম, আর একজনের নাম অ্যাসার্কাস। ডায়োডোটাস প্রথম বিদ্রোহ করে ব্যাকট্রিয়াতে এবং অ্যাসার্কাস বিদ্রোহ করে পার্থিয়াতে, এবং এই দুটো জায়গা ব্যাকট্রিয়া এবং পার্থিয়া এই দুটো স্বাধীন হয়ে যায়। এই বংশটা যেটা উপরে লেখা রয়েছে সেলুকাস, অ্যান্টিওকাস প্রথম, অ্যান্টিওকাস সেকেন্ড, এরা সবাই সেলুসিড বংশের আন্ডারে ছিল। সেলুসিড বংশ বলা হয় এদেরকে। এখান থেকে যখনই ব্রাঞ্চ আলাদা হয়ে যাচ্ছে, ব্যাকট্রিয়া বলে একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে, মানে ব্যাকট্রিয়াতে শুধুমাত্র ব্যাকট্রিয়া শহর নিয়ে একটা সাম্রাজ্য তৈরি হচ্ছে, অন্যদিকে পার্থিয়া বলে একটা শহর ছিল সেটাকে নিয়ে একটা আলাদা সাম্রাজ্য তৈরি হচ্ছে। এবং যিনি প্রতিষ্ঠা করছেন ব্যাকট্রিয়ার, আমাদের এই দিকটা জানতে হবে না, এদেরটা ইম্পর্টেন্ট নয়, ডায়োডোটাস প্রথম। ডায়োডোটাস প্রথম তো ভালোভাবে রাজত্ব করেন, বিদ্রোহ করে একটা স্বাধীন সাম্রাজ্য তৈরি করেন, নতুন একটা বংশ তৈরি করে দিচ্ছেন। নেক্সট রুলার যিনি তার পুত্র ডায়োডোটাস সেকেন্ড, তিনিও রাজত্ব করছিলেন। কিন্তু প্রবলেমটা হয় এই সময়
ইউথিডেমাস বলে একজন ব্যক্তি এই ডায়োডোটাস সেকেন্ডের ওপর আক্রমণ করে এবং ডায়োডোটাস সেকেন্ডকে সরিয়ে দিয়ে ব্যাকট্রিয়ার ক্ষমতা দখল করে নেয়। এবং এই ইউথিডেমাস যখনই ব্যাকট্রিয়া দখল করে নেয় তখন ইউথিডেমাস একটা নতুন বংশ শুরু করছে, যেটার নাম হচ্ছে ইউথিডেমাস ডাইনেস্টি এই বা ইউথিডেমাস বংশ, যেটা সম্পর্কে আমরা পড়বো। এবং ইউথিডেমাস বংশের দুজন রুলার হচ্ছেন ডেমিট্রিয়াস এবং তারপরের যিনি রুলার মিনান্দার বা মিলিন্দ যার নাম। তো ইনি হচ্ছেন এই সম্পূর্ণ ইন্দো গ্রিকদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রুলার। এদিকে যখন ডিমিট্রিয়াস রাজত্ব করছিল সেই সময় ইউক্রেটাইডস বলে এখানে একটা ঘটনা হয়েছিল। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ডিমিট্রিয়াস ভারত আক্রমণ করে। ইউথিডেমাসের পরবর্তী যে পুত্র ছিল ডিমিট্রিয়াস, এ চলে আসে ভারতে, ভাবে যে আমি ভারত আক্রমণ করব, আমাদের তো হাতে ব্যাকট্রিয়া রয়েছেই, তার সঙ্গে ভারতেরও বেশ কিছুটা জায়গা দখল করব, এরকম একটা বড় সাম্রাজ্য তৈরি করব। এ যখন ভারতে আসে তখন ইউক্রেটাইডস বলে একজন ব্যাকট্রিয়ার ওপর আক্রমণ করে দেয়। ডিমিট্রিয়াস বসে রয়েছে ভারতে, সে সহজে গিয়ে এই ব্যাকট্রিয়া অঞ্চলটা ইউক্রেটাইডস দখল করে নেয়। তো সেইখান থেকে আরো একটা বংশ তৈরি হচ্ছে যার নাম হচ্ছে ইউক্রেটাইডস বংশ, যার একজন বিখ্যাত রুলারের নাম অ্যান্টিয়ালকিডস। তো এই হচ্ছে ওভারঅল ব্রাঞ্চ এবং থিওরি যাদের সম্পর্কে আজকে আমাদের পড়তে হবে। তো যেটা আমি ডিসকাস করছিলাম যে ব্যাকট্রিয়া এবং পার্থিয়া এই দুটো জায়গা অ্যান্টিওকাস সেকেন্ডের সময় বিদ্রোহ হয় এবং এই দুটো জায়গা আলাদা হয়ে যায়। এবং ব্যাকট্রিয়ার যারা রুলার তাদের সম্পর্কেই আমাদের জানতে হবে। ব্যাকট্রিয়া এন্ড পার্থিয়া সিডেড ফ্রম দ্য সেলুসিড এম্পায়ার, সেলুসিড যে বংশ তার থেকে ব্যাকট্রিয়া এবং পার্থিয়া এই দুটো জায়গা আলাদা হয়ে যায় এবং এই দুটো ইন্ডিপেন্ডেন্ট কিংডম বা স্বাধীন সাম্রাজ্যে পরিণত হয়। আর সেলুসিড কারা, আশা করছি তোমরা ওই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছো। সেলুকাসের যারা বংশধর তাদেরকে সেলুসিড বলা হচ্ছে। অ্যান্টিওকাস প্রথম, অ্যান্টিওকাস সেকেন্ড, এরা সবাই ছিল সেলুসিড বংশের রুলার। এবং এই সেলুসিড এই অ্যান্টিওকাস সেকেন্ডের সময়তেই এই বিদ্রোহটা হচ্ছে, যেখানে ডায়োডোটাস বলে যে রুলার সে ব্যাকট্রিয়াকে স্বাধীন করে দিচ্ছে এবং নিজে একজন স্বাধীন রুলারে পরিণত হচ্ছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডায়োডোটাস প্রথম। এরপরে রুল করতে আসছে ডায়োডোটাস সেকেন্ড। ডায়োডোটাস সেকেন্ড যখন রাজত্ব করছে তখন ইউথিডেমাস বলে একজন ব্যক্তি সে কি করছে, আক্রমণ করছে, যেটা আমরা এখানে দেখলাম যে ইউথিডেমাস বলে একজন ব্যক্তি ডায়োডোটাস সেকেন্ডকে সরিয়ে দিয়ে নিজে একটা বংশ তৈরি করে দিচ্ছে ব্যাকট্রিয়াতে, তার নাম হয়ে যাচ্ছে ইউথিডেমাস ডাইনেস্টি, ইউথিডেমাস বংশ। এবং ইউথিডেমাস বংশের যারা রুলার তাদের মধ্যে প্রথম জন হচ্ছেন ডেমিট্রিয়াস, যিনি ব্যাকট্রিয়াতে রাজত্ব করতেন। এটা হচ্ছে ডেমিট্রিয়াসের ছবি। তো যেমন একটু আগে বলছিলাম যে ইন্দো গ্রিকদের সম্পর্কে মেনলি জানা যায় তাদের কয়েন থেকে, এবং এই ইউথিডেমাস এবং ডেমিট্রিয়াস এদের দুজনের ব্যাপক পরিমাণে কয়েন আমরা এই সমস্ত জায়গা থেকে পাচ্ছি। যেমন বাক বাক বলে যে জায়গাটা, আজকে সেটা ব্যাকট্রিয়া নামে পরিচিত। তারপর আজকে যেটা বাফ বলে জায়গাটা সেটা সেই সময় ব্যাকট্রিয়া নামে পরিচিত ছিল। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে কাবুল, কান্দাহার, সেই সমস্ত জায়গা থেকে আমরা এদের কয়েন দেখতে পাচ্ছি। কার কয়েন দেখতে পাচ্ছি? এই ডেমিট্রিয়াস। ওকে, এবার ডেমিট্রিয়াস হচ্ছে ফার্স্ট ইন্দো গ্রিক রুলার যিনি ভারত আক্রমণ করেন। এর আগে আরেকজন গ্রিক ভারতে আক্রমণ করেছিলেন, তার নাম হচ্ছে আলেকজান্ডার। তাহলে আরো একটা জিনিস আমরা বলতে পারি, ডেমিট্রিয়াস হচ্ছে সেকেন্ড গ্রিক রুলার যিনি ভারতে আক্রমণ করেন। যতই এরা ইন্দো গ্রিক হোক, বংশ তো অ্যাকচুয়াল এদের অরিজিন তো গ্রিক, তো গ্রিক হিসাবে সেকেন্ড যিনি আলেকজান্ডারের পরে আক্রমণ করেন। এবং যদি ইন্দো গ্রিকদের কথা বলি, ডেমিট্রিয়াস হচ্ছে প্রথম ইন্দো গ্রিক রুলার যিনি ভারতে আক্রমণ করার প্ল্যান করেন। এবার এরা কোন জায়গাটায় রাজত্ব করছে? ব্যাকট্রিয়াতে। ব্যাকট্রিয়া কোথায় পড়ছে? আফগানিস্তানে। এবার এই আফগানিস্তান থেকে যদি ভারতে আসতে হয় তাহলে এখানে একজনকে বসিয়ে আসতে হবে যে তুমি আমার হয়ে রুল করো, আমি ততদিনে ভারত আক্রমণ করে আসি। তো সেই জায়গাতে আসছে ইউথিডেমাস সেকেন্ড। ডেমিট্রিয়াস কি করছে, তার যে বড় পুত্র ছিল ইউথিডেমাস সেকেন্ড, তাকে বসিয়ে দিচ্ছে এই ব্যাকট্রিয়া অঞ্চলে, বলছে যে ওখানে তুমি রাজত্ব করো, আমি এবার ভারত আক্রমণ করে আসি। দিয়ে ডেমিট্রিয়াস চলে আসছে ভারতের দিকে এবং সঙ্গে নিয়ে আসছে দুজনকে। একজনের নাম ডেমিট্রিয়াস সেকেন্ড। ডেমিট্রিয়াস সেকেন্ড হচ্ছে এই ডেমিট্রিয়াসের পুত্র, সেকেন্ড পুত্র, দ্বিতীয় পুত্র, এবং তার সঙ্গে তার একজন খুব ব্যাপক শক্তিশালী জেনারেল, সেনাপতি, যার নাম হচ্ছে মিনান্দার। এদের দুজনকে নিয়ে ভারত আক্রমণ করছে।
এবং ভারতে সেই সময় উত্তর পশ্চিম যে অংশটা সেটা সত্যিই দুর্বল ছিল। সেই সময় শুঙ্গ বংশ রাজত্ব করছে। শুঙ্গ বংশ উত্তর পশ্চিম অংশে অতটা শক্তিশালী ছিল না, সহজেই তারা এই উত্তর পশ্চিম অংশগুলো দখল করতে পারছে। ডেমেট্রিয়াস যে গান্ধার, তক্ষশিলা এই সমস্ত অঞ্চলগুলো, এই মানে সিন্ধু নদীর যে অংশ, এই অংশটা সিন্ধ অঞ্চলের যে যে জায়গাটা বলতে পারি, এইগুলো তারা দখল করে নিচ্ছে এরা তিনজন মিলে। তো তার যে দ্বিতীয় পুত্র ছিল ডেমিট্রিয়াস সেকেন্ড, তাকে বসিয়ে দেওয়া হচ্ছে কোথায়? এই নতুন যে জায়গাটা তারা দখল করলো, ভারতের মাটিতে যে জায়গাটা তারা দখল করলো, ডেমিট্রিয়াস সেকেন্ডকে সেখানে বসিয়ে ডিমিট্রিয়াস, অ্যাকচুয়াল যে ডিমিট্রিয়াস প্রথম বাবা, সে আরো একটু এগোচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দিকে, অর্থাৎ পাটলিপুত্রের দিকে, এবং সেই সময় রাজত্ব করছে পুষ্যমিত্র শুঙ্গ, এবং পুষ্যমিত্র শুঙ্গর সঙ্গে তার লড়াই হয়ে যাচ্ছে। তো এইভাবে ডিমিট্রিয়াস ভারতে আক্রমণ করা প্রথম ইন্দো গ্রিক রুলার। এবার এই সময় ইন্দো গ্রিকরা যে ভারতে এই অংশগুলোতে আক্রমণ করেছিল, সেইগুলো আমরা অনেকগুলো জায়গা থেকে জানতে পারছি, যেমন পতঞ্জলির মহাভাষ্য, তারপর গার্গী সংহিতা, এই সমস্ত জায়গাতে আমরা জানতে পারছি যে এরা ভারতের যে মূল ভূখণ্ড পাটলিপুত্রের কাছাকাছি তারা এতে আক্রমণ করেছিল, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো যে ইন্দো গ্রিকদের এটা একটা পলিসি ছিল যে তারা যে যে জায়গাগুলো দখল করতো সেই জায়গাতে একজন করে রুলার বসিয়ে দিত। যেমন আমরা দেখলাম যখন এরা ব্যাকট্রিয়া থেকে বেরোচ্ছে তখন একজন রুলারকে ওখানে বসিয়ে ডিমিট্রিয়াস ভারতের দিকে এগোচ্ছে। যখনই ভারতের আসার মুখে উত্তর পশ্চিম অংশে একটা জায়গা দখল করছে, সেখানে একজনকে বসানো হলো রাজা হিসেবে। তারপরে সে ডিমিট্রিয়াস আরো ভারতের দিকে এগোচ্ছে। এইভাবে আক্রমণ করতো। এই যে সিস্টেমটা, এটাকেই অ্যাকচুয়ালি স্ট্র্যাটেগোস সিস্টেম বলা হয়। একজন যে মেন রুলার, তার নাম হচ্ছে ডিমিট্রিয়াস, সে মেন রুলার, কিন্তু সে তার আন্ডারে ছোট ছোট যে জায়গাগুলো, সেখানে ছোট ছোট মানে তার অন্যান্য রুলারদেরকে বসিয়ে দিচ্ছে। এই জিনিসটাকে স্ট্র্যাটেগোস সিস্টেম বলা হয়। যেমন ভারতের যে পাটলিপুত্র অঞ্চলটা যখন তারা দখল করে, পাটলিপুত্র যখন দখল করে, তখন সেখানে বসানো হয় কাকে? মিনান্দারকে। এখানেও একজনকে বসিয়ে দেওয়া হয়। আবার এরা যখন উজ্জয়ন অঞ্চলটা দখল করে, মধ্যপ্রদেশ মানে একটু নিচের দিকে যখন উজ্জয়ন অঞ্চল দখল করে, সেখানেও একজনকে রাজা হিসেবে বসানো হয়, যার নাম হচ্ছে অ্যাপোলোডোটাস। তো এইভাবে তারা যেখানে যেখানে দখল করতো সেখানে সেখানে একজনকে বসিয়ে দিয়ে মেন যে রুলার, সে ওপরে বসে থাকতো, সে রুল করত। এবার প্রবলেম হচ্ছে এই মূল এদের যে জায়গা ছিল যেখান থেকে এরা আসছে, ব্যাকট্রিয়া, এই জায়গায় যাকে বসানো হয়েছিল তার নাম ছিল কি? ইউথিডেমাস সেকেন্ড। এই ইউথিডেমাস সেকেন্ড দুর্বল রুলার ছিল, খুব একটা শক্তিশালী রুলার ছিল না। তখন এই সুযোগে ইউক্রেটাইডস বলে একজন রুলার, সে কি করছে? এই জায়গাটার উপর আক্রমণ করছে। কোন জায়গাটা? এটা হচ্ছে ব্যাকট্রিয়া। ব্যাকট্রিয়ার উপর আক্রমণ করছে এবং সহজেই একে হারিয়ে দিচ্ছে, দিয়ে এই জায়গাটা দখল করে নিচ্ছে। অন্যদিকে আমাদের ডিমিট্রিয়াস তখন বিজি ভারতের দিকে এই সমস্ত আক্রমণগুলো করাতে। ডিমিট্রিয়াস যখনই দেখছে যে ব্যাকট্রিয়ার ওপর আক্রমণ হয়েছে, তখন সে দ্রুত ফিরে আসে ব্যাকট্রিয়াতে, কিন্তু গিয়ে আর কিছু করতে পারে না। এইখানে যখন তার সঙ্গে এই ইউক্রেটাইডস এর যুদ্ধ হয়, মানে ইউক্রেটাইডস এর সঙ্গে তার একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধেই এই মারা যায়, ডেমিট্রিয়াস মারা যায়। তাহলে কি হচ্ছে? ব্যাপারটা কি দেখা গেল? এখান থেকে নতুন একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। যারা ভারতের দিকে রয়েছে, এই যে নতুন যে জায়গাগুলো দখল হয়েছে, সেখানে যে রুলার গুলো রয়েছে, তারা সবাই ইউথিডেমাস বংশের রুলার। আর এখানে যে দখল করছে ইউক্রেটাইডস, সে এখানে শাসন করতে শুরু করছে, সেখানে একটা নতুন ব্রাঞ্চ এসে গেল। তো সেই কারণে বলা হয় যে দুটো ব্রাঞ্চ অ্যাকচুয়ালি ভারতে রাজত্ব করে ইন্দো গ্রিকদের, একটা হচ্ছে ইউথিডেমাস এবং সেকেন্ড হচ্ছে ইউক্রেটাইডস। যদিও এখনো এই ইউক্রেটাইডস বংশ ভারতে এসে পৌঁছয়নি, তারা সবে ব্যাকট্রিয়া দখল করেছে, এরপরে তারা ভারতেও আক্রমণ করবে। তো যদি বলা হয় ইন্দো গ্রিকদের মধ্যে কোন বংশটা ফার্স্ট ভারতে আক্রমণ করে, তাহলে অবশ্যই ইউথিডেমাস বংশ। ইউক্রেটাইডস বংশ পরে আক্রমণ করবে, সেটা আমরা যাচ্ছি একটু পরে। তার আগে আরেকজন রুলার এই বংশের, যার নাম হচ্ছে মিনান্দার। মিনান্দার সম্পর্কে জানতে হবে। শুধু এই বংশ বলে নয়, সম্পূর্ণ ইন্দো গ্রিকদের মধ্যে যতজন রুলার ছিলেন তাদের মধ্যে সব থেকে শক্তিশালী এবং সব থেকে ইম্পর্টেন্ট রুলার হচ্ছে মিনান্দার বা মিলিন্দা বা মিনেন্দ্রা। এর অনেকগুলো নাম রয়েছে। মিনান্দার অ্যাকচুয়াল নাম মিনেন্দ্রা, এই নামটা সংস্কৃত
বিভিন্ন গ্রন্থে মিনেন্দ্রা বলে লেখা রয়েছে। তো এইরকম এনার বিভিন্ন নাম ছিল এবং এটা তার ছবি। 165 খ্রিস্টপূর্বাব্দ থেকে 145 খ্রিস্টপূর্বাব্দ, বেশ বড় একটা সময় ইনি রাজত্ব করেন। ইনি হচ্ছেন দ্য মোস্ট সেলিব্রেটেড ইন্দো গ্রিক রুলার। ইনি হচ্ছেন ইন্দো গ্রিকদের সব থেকে ইম্পর্টেন্ট রুলার এবং এনার একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। অলরেডি ব্যাকট্রিয়া যে অঞ্চলটা সেটা হাতছাড়া হয়ে গেছে, কিন্তু ভারতের যে অংশটা তা দখল করা হয়েছিল সেই জায়গাটা সম্পূর্ণ এনার হাতে চলে আসে এবং ইনি একটা বড় সাম্রাজ্য তৈরি করেন এবং এনার রাজধানী ছিল সাকাল, যেটা আজকে সিয়ালকোট নামে পরিচিত। সিয়ালকোট আজকে পাকিস্তান পাঞ্জাবে পড়ে যাচ্ছে। তো সাকাল বা সিয়ালকোট ছিল এনার রাজধানী এবং ইনি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল এখানে আরো বড় জায়গা দখল করেন। যতটা দখল করে গেছিল ডেমিট্রিয়াসের আক্রমণের সময় যতটা জায়গা দখল হয়েছিল তার থেকে আরো বড় জায়গা তিনি স্থাপন করেন, আরো বড় সাম্রাজ্য তিনি তৈরি করেন। এবং এনার সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটা গ্রন্থ যার নাম হচ্ছে মিলিন্দ পন্হ। এখান থেকে আমরা এর সম্পর্কে অনেকগুলো তথ্য পাচ্ছি। মিলিন্দ পন্হ ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি এই মিলিন্দ হচ্ছে আমাদের মিনান্দার এবং এই সময় একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যার নাম হচ্ছে নাগসেন। নাগসেন বলে একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যার সঙ্গে মিনান্দারের কথোপকথন হয় কি নিয়ে, বৌদ্ধ ধর্ম নিয়ে। এবং এই মিলিন্দ পন্হ গ্রন্থে লেখা রয়েছে যে নাগসেনের কথা, মানে মিনান্দার বিভিন্ন কোশ্চেন করেন এবং নাগসেন সেগুলোর উত্তর দেন। এবং এখানে লেখা রয়েছে যে নাগসেনের উত্তরে মিনান্দার এতটাই খুশি হন যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নেন। এবার এটা কতটা সত্যি সেটা পরের ব্যাপার, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল এবং মিনান্দার যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তার যে ধর্ম ছিল বৌদ্ধ, সেটা আমরা মোটামুটি কনফার্ম করতে পারছি আরো অন্যান্য সোর্স থেকে। এবং এই যে গ্রন্থটা, এটা পালি ভাষায় লেখা, পালি ভাষাতে এটা লেখা। এছাড়াও আর একটা জায়গা থেকে কয়েন তো আছে, কয়েন এবং মিলিন্দ পন্হ বাদ দিয়ে আর একটা জায়গা থেকে এই মিনান্দারের নাম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বাজাউরে একটা শিলালিপি পাওয়া গেছে, একটা শিলালিপি যেখানে খরেস্কি ভাষায় লেখা একটা শিলালিপি, যেটা থেকেও আমরা এনার সম্পর্কে জানতে পারছি এবং এখানেও কনফার্ম করা হচ্ছে যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, অতএব ইনি একজন বৌদ্ধিস্ট ছিলেন, সেটুকু আমরা ক্লিয়ার করতে পারছি। নেক্সট হচ্ছে ইউক্রেটাইড বংশ, যে বংশটা এতে ব্যাকট্রিয়া দখল করে নেয়। ইউক্রেটাইডস বলে একজন রুলার যিনি আক্রমণ করেন এবং দখল করে নেন, সেই বংশের যারা রুলার হয় তারা ইউক্রেটাইডস বংশের রুলার বলে পরিচিত হয় এবং এরাও ভারতে আক্রমণ করে এবং তাদের মধ্যে একজন বিখ্যাত রুলার হচ্ছে অ্যান্টিয়ালকিডস। অ্যান্টিয়ালকিডস হচ্ছে ইউক্রেটাইডস বংশের বেস্ট রুলার, মিনান্দার হচ্ছে ইউথিডেমাস বংশের বেস্ট রুলার। এই অ্যান্টিয়ালকিডস এর সম্পর্কে আমরা যেটা জানতে পাচ্ছি যে তার বাবার নাম ছিল হচ্ছে হেলিওক্লাস। হেলিওক্লাস বলে একজন রুলার ছিল, তিনি এনার পিতা ছিলেন। ব্যাপারটা কি হচ্ছে, ইউক্রেটাইডস যে সে তো ব্যাকট্রিয়া দখল করছে, খুব ভালো কথা, তার পরের যারা রুলার, ইউক্রেটাইডস এর পরবর্তী যারা রুলার, তাদের সময়তে প্রবলেমটা হচ্ছে কি এই ব্যাকট্রিয়ার ওপরে একটা জাতি আক্রমণ করতে শুরু করে যারা হচ্ছে শক। এবং এই হেলিওক্লাস যখন রাজত্ব করছিল ব্যাকট্রিয়াতে, তখন শকদের আক্রমণ খুব গুরুতর হয়, তখন সেই জন্য ব্যাকট্রিয়া ছেড়ে এই ইউক্রেটাইডস বংশকেও বাধ্য হতে হয় ভারতের দিকে আসার জন্য। তাদের কাছে আর অপশন ছিল না, ব্যাকট্রিয়াতে তারা শাসন করতে পারছিল না শকদের আক্রমণে, সেই জন্য তারা চলে আসছে কোথায়, ভারতের দিকে। অ্যাকচুয়ালি আমরা তাহলে বলতে পারি যে ব্যাকট্রিয় গ্রিক মানে ইন্দো গ্রিক যে রুলাররা, তারা যে বংশেরই হোক না কেন, তারা মেনলি ভারতের দিকে আসে একটাই কারণে, বারংবার শক বা সিথিয়ানদের আক্রমণে। তো এক্ষেত্রেও তাই হয়েছিল, ব্যাকট্রিয়ার ওপর আক্রমণ হয় এবং তারা চলে আসছে কোথায়, ভারতের দিকে। এবার অ্যান্টিয়ালকিডস তিনি হচ্ছেন ভারতে রাজত্ব করেন এবং ইনি এই বংশের বেস্ট রুলার, এই ইউক্রেটাইডস বংশের। এনার সম্পর্কে জানা যায় একটা পিলার থেকে, এটা হচ্ছে হেলিওডোরাস পিলার বা গরুর পিলার, যেটা আমরা আগের দিন শুঙ্গ বংশ পড়ার সময় পড়েছিলাম যে হেলিওডোরাস বলে একজন দূতকে অ্যান্টিয়ালকিডস পাঠিয়েছিলেন একজন শুঙ্গ রুলারের দরবারে এবং সেই শুঙ্গ রুলারের নাম ছিল কি ভাগভদ্র। এবং এই হেলিওডোরাস একটা স্তম্ভ তৈরি করেন গরুর দেবতার উদ্দেশ্যে, সেটাই হচ্ছে হেলিওডোরাস পিলার বা হেলিওডোরাস স্তম্ভ। অবস্থিত এটা আজকে মধ্যপ্রদেশে অবস্থিত, বেসনগর এটা অবস্থিত। আর
অ্যান্টিয়ালকিডস এর রাজধানী ছিল তক্ষশিলা। ওকে, তক্ষশিলা থেকে ইনি রাজত্ব করতেন। এবং অ্যান্টিয়ালকিডস এর পরে ইউক্রেটাইডস বংশের যিনি রুলার হন তার নাম হচ্ছে মিন্টেস। যদিও এগুলো ইম্পর্টেন্ট নয় জানা, এদের সম্পর্কে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু লাস্ট যে রুলার ছিলেন তার নামটা জেনে রেখো, ইনি হচ্ছেন হারমেউস। হারমেউস হচ্ছে এই বংশের শেষ রুলার, এবং ইন্দো গ্রিকদেরও শেষ রুলার হচ্ছে হারমেউস। আর যে শকদের আক্রমণের কারণে, বা শক বা সিথিয়ানদের থেকেই শকদের উৎপত্তি হয়, যেটা নেক্সট ক্লাসে আমরা পড়বো, যে শক বা সিথিয়ানদের আক্রমণে ব্যাকট্রিয়া ইভেন বিভিন্ন জায়গা থেকে পালাতে পালাতে ইন্দো গ্রিকরা ভারতে এসেছিল, সেই ভারতেও এসে ফাইনালি শকরাই এদের ওপর আক্রমণ করবে এবং তাদের সম্পূর্ণ জায়গা দখল করে নেবে শকরা। অর্থাৎ এই ইন্দো গ্রিকদের পরে ভারতে যারা আসবে তারা হচ্ছে শক। এবার হচ্ছে ইম্প্যাক্ট অফ ইন্দো গ্রিক রুল, অর্থাৎ ইন্দো গ্রিকরা যে এতদিন ভারতে রাজত্ব করে তাদের কি প্রভাব পড়েছিল ভারতের উপর। দেখো, ভারতের আর্ট অ্যান্ড কালচারে বেশ ভালো প্রভাব পড়েছিল ইন্দো গ্রিকদের। সেটার প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কয়েন। এতদিন অব্দি, অর্থাৎ ইন্দো গ্রিকরা আসার আগে অব্দি আমরা ইভেন শুঙ্গ বংশ, কাম্ব বংশ পড়েছি, সেইখানেও কয়েন সম্পর্কে আলাদা করে কিছু পড়িনি। মৌর্যদের এত বড় একটা টাইম পড়েছি, সেখানেও দেখেছিলাম যে সেই সময় যে কয়েনটা ভারতে প্রচলিত ছিল সেটাকে 5 মার্ক কয়েন বলা হয়, কারণ তাতে 5টা মার্ক করা থাকতো। ইন্দো গ্রিকদের কয়েন যেগুলো ছিল সেগুলো প্রপার কয়েন বলা যেতে পারে, কারণ তাতে বিভিন্ন তথ্য লেখা থাকতো। প্রথম কথা তো এখানে ইন্দো গ্রিক রুলারের ছবি থাকতো, তারা কি দেবতাকে ফলো করতো বা এরকম টাইপের জিনিস লেখা থাকতো, তারা কবে এটা ইস্যু করছে, অর্থাৎ কবে কয়েনটা শুরু হচ্ছে বা কবে থেকে এই রাজা রাজত্ব করতে শুরু করছে, সেই সমস্ত গুলো লেখা থাকছে। এবং সর্বোপরি সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে গোল্ড কয়েন। ফার্স্ট টাইম স্বর্ণ মুদ্রা ভারতে চালু করছে এই ইন্দো গ্রিক রুলাররা। যদিও এই স্বর্ণ মুদ্রা খুব ব্যাপক পরিমাণে প্রচলন তারা করেনি, খুব অল্প পরিমাণে করলেও ফার্স্ট ভারতে ইন্দো গ্রিকরাই স্বর্ণ মুদ্রা চালু করে, এবং এটা পরবর্তীকালে যখন কুষাণরা রাজত্ব করতে আসবে স্বর্ণ মুদ্রার প্রচলন ব্যাপকভাবে হয়ে যাবে। কুষাণদের সময় প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা চালু হয়। তো ফার্স্ট আমরা এটা বলতে পারি যে ইন্দো গ্রিক ওয়ার দ্য ফার্স্ট রুলার ইন ইন্ডিয়া টু ইস্যু কয়েন, গোল্ড, সিলভার, কপার এবং নিকেল। যাই কয়েন তারা ইস্যু করুক না কেন প্রত্যেকটাই ডেফিনেটলি অ্যাট্রিবিউটেড টু এনি ডাইনেস্টি, অর্থাৎ এরা কোন বংশ থেকে আসছে, ইউথিডেমাস না ইউক্রেটাইডস, এইগুলো লেখা থাকতো। রাজার ছবি, তোমরা যেটা পাশে একটা কয়েনে দেখতে পাচ্ছ, রাজার ছবি দেওয়া থাকতো, এবং অবশ্যই ফার্স্ট গোল্ড কয়েন এরা ইস্যু করে। নেক্সট, এদের যে কয়েন ব্যবস্থা এটা এতটাই অ্যাডভান্স ছিল যে পরবর্তীকালে যারা রাজত্ব করতে আসে শকরা, তারাও এই কয়েনটাই এরকমই কয়েন ইস্যু করে, মানে এদের দেখা দেখি ছবি দেওয়া তাতে লেখা সেগুলো তারাও করে। পল্লবরা, এরপরে শকদের পরে যারা আসবে পল্লবরা, তারাও সেম কাজ করে। ইভেন যারা কুষাণরাও সেম জিনিস ফলো করে, রাজার ছবি দেওয়া বা এই সমস্ত জিনিসগুলো করে। এক কথায় বলতে পারি যে এই ইন্দো গ্রিকরাই ভারতে কয়েন সিস্টেম, কয়েনেজ ব্যবস্থা, প্রপার কয়েনেজ ব্যবস্থা শুরু করে, এবং এরপরে বহু রুলার এই সেম টাইপের কয়েন চালু করতে থাকে। এবং এই কয়েনগুলোর বিশেষ বৈশিষ্ট্য ছিল এগুলো বাই স্ক্রিপ্ট ছিল, অর্থাৎ দুটো ভাষায় লেখা থাকতো। ইন্দো গ্রিকরা খরচটি ইউজ করতো স্ক্রিপ্ট হিসেবে, আবার এখানকার মানুষ ব্রাহ্মী ইউজ করতো স্ক্রিপ্ট হিসেবে। দুটোই এখানে পাওয়া যাবে, এই কয়েনগুলোতে পাওয়া যাবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা বললাম, এরকম কোন দেবতাকে এরা ফলো করতো, শিব নাকি ভাগবত, ভাগবত বলতে বিষ্ণু বা বুদ্ধের যদিও বেশি নেই, কিন্তু শিব বা ভাগবত এই ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সেকেন্ড প্রভাব যেটা পড়ে সেটা হচ্ছে আর্টে, সেটা হচ্ছে হেলেনসিক আর্ট, বা অনেক জায়গাতে তোমরা দেখবে হেলেনিকও লেখা রয়েছে, সেম জিনিস। হেলেনিক ব্যাপারটা কি, এটা একটা শিল্প রীতি। শিল্প রীতি মানে কি, মূর্তি তৈরি বা এই সমস্ত তৈরি করার যে পদ্ধতি তাকে বলা হয় শিল্প রীতি। তো হেলেনিক শিল্প রীতি এটা কোথায় মানে ইউজ হতো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রিসে ইউজ হতো। গ্রিস এবং রোম এই দুটো জায়গাতে যে শিল্প রীতিতে মূর্তি বানানো হয় বা বিভিন্ন জিনিস বানানো হয় সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় হেলেনিক শিল্প রীতি। এবার যেহেতু ইন্দো গ্রিকরা গ্রিক ছিল, ওয়ান টাইপ অফ তো তারা গ্রিকই ছিল, তারা এই হেলেনিক যে শিল্প রীতি সেটা ভারতে এনে সেটার প্রচলন শুরু করে।
এর প্রভাব কি পড়ছে? এই হেলেনিক আর্ট থেকেই পরবর্তীকালে ভারতের শিল্পরীতির সব থেকে উৎকৃষ্ট যে বৈশিষ্ট্য অর্থাৎ গান্ধার শিল্পরীতি সেটার উৎপত্তি হবে। গান্ধার শিল্পরীতি আর কিছু নয়, এই হেলেনিক শিল্পরীতির সঙ্গে ভারতীয় কিছু শিল্পরীতির মিশ্রণ ঘটে, ভারতীয় রীতিনীতি মিশ্রণ ঘটে, দুটোর মিশ্রণে যেটা তৈরি হয় সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে গান্ধার শিল্পরীতি। তো বলা যেতে পারে গান্ধার শিল্পরীতির উত্থান বা উৎপত্তি অ্যাকচুয়ালি হচ্ছে এই ইন্দো গ্রিকদের মাধ্যমে। নেক্সট হচ্ছে তারা অ্যাস্ট্রোলজি ফিল্ডে বড় ভূমিকা পালন করেছিল। ভারতের অ্যাস্ট্রোলজি ফিল্ডে এরা বড় ভূমিকা পালন করেছিল এবং এটা তখনকার যারা বড় বড় অ্যাস্ট্রোলজার ছিলেন তারা লিখে গেছেন। যেমন কিছু এছাড়াও ভারতের সাহিত্য ক্ষেত্রে বেশ কিছু গ্রিক ওয়ার্ড অ্যাড হতে থাকে সংস্কৃতের সঙ্গে, মানে সংস্কৃত এবার আস্তে আস্তে গ্রিক ওয়ার্ড নিতে শুরু করে। যেমন একটা খুব কমন উদাহরণ হচ্ছে হরশাস্ত্র। এই হরশাস্ত্র শব্দটা ইউজ করা হয় মানে নেওয়া হয়েছে কোথা থেকে? হরোস্কোপ থেকে, গ্রিক শব্দ হরোস্কোপ থেকে। এছাড়াও সংস্কৃতে পেন, ইঙ্ক মানে কালি, কলম বা বই, এই সমস্ত জিনিসগুলোর জন্য যে শব্দগুলো রয়েছে সবই নেওয়া হয়েছে কোথা থেকে? গ্রিক ওয়ার্ড থেকে। তো শিল্প সাহিত্য ক্ষেত্রে একটা বড় ভূমিকা এরা রাখছে। নেক্সট হচ্ছে মিলিটারি গভর্নরশিপ, 4 নম্বর হবে মিলিটারি গভর্নরশিপ, যেটাকে স্ট্র্যাটেগোস সিস্টেম বলা হয়। যে জিনিসটা একটু আগে আমি ডিটেলসে আলোচনা করছিলাম যে এরা যেখানে যেখানে আক্রমণ করতে, একটা শহর বা একটা জায়গা দখল করছে সেখানে একজন রুলারকে বসিয়ে দিত, আর একটা জায়গা দখল করছে সেখানে আরেকজন রুলারকে বসিয়ে দিত। এইভাবে তারা কি করছে, এরা কিন্তু কেউই মেন রুলার নয়, এদের ওপরে একজন রুলার রয়েছে, তিনি হচ্ছেন মেন রুলার। তো এই যে সিস্টেমটা অনেক ওয়ান টাইপ অফ বলতে পারো পরবর্তীকালে যে সামন্ত রাজা, যে টার্মটা ভারতে খুব প্রচলিত হয়, সামন্ত রাজা ওয়ান টাইপ অফ সেই রকম সিস্টেম ছিল এই স্ট্র্যাটেগো সিস্টেম, যেটা ভারতে ইন্ট্রোডিউস করে এই ইন্দো গ্রিক রুলাররা। পরবর্তীকালে যখন শকরা ভারতে আক্রমণ করবে, শকরা কি করছে, এই স্ট্র্যাটেগোস যে সিস্টেম সেখান থেকে একটা শব্দ ইউজ করছে, ক্ষত্রপ। ক্ষত্রপ ব্যবস্থা তারা করছে নিচ্ছে এবং ক্ষত্রপ তারা টাইটেল হিসেবে ইউজ করছে। শকরা নিজেদের টাইটেল ক্ষত্রপ বলতো, সেই জন্য আমরা বলি শক ক্ষত্রপ। পরবর্তীকালে যখন কুষাণরা ভারতে আক্রমণ করবে এবং কুষাণরা যখন ভারতে রাজত্ব করবে, তারা এগেন এই সিস্টেমটাকে ফলো করবে যেরকম ভাবে ইন্দো গ্রিকরা রাজত্ব করতো, অর্থাৎ স্ট্র্যাটেগোস সিস্টেম। কিন্তু কুষাণরা সেটাকে স্ট্র্যাটেগোস সিস্টেম বলছে না, সেটাকে বলছে ক্ষত্রপী সিস্টেম, ক্ষত্রপী ব্যবস্থা। এটা ইউজ করে কারা? কুষাণরা। তো অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এই মিলিটারি গভর্নরশিপ যে ব্যবস্থাটা, একটা জায়গাকে ভাগ করে দাও বিভিন্ন ব্যক্তির মধ্যে, তারা আলাদা আলাদা ভাবে রাজত্ব করবে, সেটাকে স্ট্র্যাটেগোস সিস্টেম বলা হয়। এটা গ্রিকরা ভারতে নিয়ে আসে। নেক্সট প্রভাব যেটা পড়ে সেটা হচ্ছে ট্রেড, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই সময়তে ট্রেড ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে পশ্চিমা যে দেশগুলো তাদের ব্যাপকভাবে বেড়ে যায়। বলা যেতে পারে ইন্ডিয়ার সঙ্গে ভারতের সঙ্গে ইউরোপের ব্যবসা বাণিজ্য এই সময় ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে এবং এটার প্রমাণ আমরা কিভাবে পাচ্ছি? দেখো, ইন্দো গ্রিকরা গোল্ড কয়েন চালু করে। পরবর্তীকালে যখন কুষাণদের কাছে গিয়ে দেখবো যে গোল্ড কয়েনের সংখ্যা প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে। ইভেন গুপ্তদের সময় আমরা যদি দেখি গোল্ড কয়েনের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। গোল্ড কয়েন একটা জিনিস শো করে যে কোনো একটা রাজবংশ কতটা ভালো ব্যবসা করছে। কেন? ধরো এখানে যদি মানে গোল্ড কয়েন, কারণ এই যে ব্যবসাটা হচ্ছে কাদের সঙ্গে? রোমানদের সঙ্গে। ওয়েস্ট, পশ্চিমের সঙ্গে ব্যবসা হচ্ছে, মানে সেই সময় বড় দেশ যেটা সেটা হচ্ছে রোমান, রোমানদের সঙ্গে ব্যবসা হচ্ছে। এবার রোমানরা নিজেরা ইউজ করতো কি? গোল্ড কয়েন। এবার এদের সঙ্গে যদি ব্যবসা করতে হয় তাহলে এখানকার যারা রুলার তাদেরকেও গোল্ড কয়েন ইস্যু করতে হবে, কারণ সেই সময় তো এক্সচেঞ্জ ছিল না যে ডলার দাও ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হয়ে যাবে, ইন্ডিয়ান রুপিস দাও ডলারে কনভার্ট হয়ে যাবে, এরকম ছিল না। তো সেই কারণে ভারতীয় রাজারা কি করছে, এই গোল্ড কয়েন ইস্যু করা শুরু করছে এবং যে রাজারা যত বেশি গোল্ড কয়েন ইস্যু করছে, আমাদের ঐতিহাসিকরা সেইটা বলছেন যে এদের সময় ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে ছিল। তো আমরা দেখবো কি ইন্দো গ্রিকরাও করছে, গোল্ড কয়েন ইস্যু করছে, কুষাণরা ব্যাপক পরিমাণে করছে, গুপ্তরাও করছে। তার মানে এই সময়টায় ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং সেটার সূত্রপাত কোথা থেকে হচ্ছে? ইন্দো গ্রিকদের মাধ্যমে। এবং এই সময় একটা শহর সেলুসিয়া, যেটা হাব ছিল, মানে রোম থেকে জিনিসপত্র বা গ্রিস থেকে জিনিসপত্র আসতো এই সেলুসিয়াতে, সেলুসিয়া থেকে চলে যেত ভারতে, আবার ভারত থেকে জিনিসপত্র আসতো এই সেলুসিয়াতে, সেলুসিয়া থেকে চলে যেত কোথায়? রোম বা গ্রিসে। তো এইরকম জিনিসটা এই সময়তে শুরু হয়। সেলুসিয়া শহরটা সেই সময় হাব ছিল। এছাড়াও
চায়না থেকে এরা সিল্ক ভারতে নিয়ে আসে। এগেন এটা ব্যবসা বাণিজ্যের কারণেই হয়, চায়নার সঙ্গে এই সময় ব্যবসা বাণিজ্য হতো এবং চীনারা প্রথম এই রেশম বা সিল্ক আবিষ্কার করে। এবার সেই রেশম চীন থেকে ভারতে নিয়ে আসা হয়, সেটাও করে যায় কারা? ইন্দো গ্রিকরা। আর ইন্দো গ্রিকরা ভারত থেকে যে জিনিসটা ব্যাপকভাবে ইউরোপে, তৎকালীন ইউরোপে পাঠাতো সেটা হচ্ছে মশলা। ব্যাপক পরিমাণে মশলার ব্যবসা করতো। ইভেন একটা টার্ম পাওয়া গেছে সংস্কৃতে যার নাম হচ্ছে জবন প্রিয়। জবন প্রিয়, দেখো জবন মানে কারা? জবন হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দো গ্রিকদেরকে সংস্কৃতে জবন বলা হয়েছে। ওকে, জবনদের একটা প্রিয় জিনিস সেটা কি? মশলা। এবং কি মশলা? মশলার মধ্যে পার্টিকুলার যদি বলা হয় সেটা হচ্ছে গোলমরিচ। ঠিক আছে, গোলমরিচকে বলা হতো কি? জবন প্রিয়, সংস্কৃতে জবন প্রিয় বলে বোঝানো হয়েছে। অর্থাৎ এই গোলমরিচের তারা ব্যাপক ব্যবসা করতো। এর পিছনে কারণও ছিল, যে জায়গাগুলোর কথা আমরা বলছি ইউরোপে, সেগুলো প্রচন্ড ঠান্ডার জায়গা এবং সেইখানে মশলার প্রচন্ড ডিমান্ড রয়েছে, কারণ তারা তো মেনলি শরীর গরম করার জন্য মাংসর ওপর নির্ভর করতো যারা ইউরোপীয় ছিল। ইভেন সেই কারণেই ভারতে এই মশলার জন্যই কিন্তু পরবর্তীকালে আধুনিক কালে দেখবো আমরা যে ইউরোপীয়রা, পর্তুগিজ, ডাচ বা ইংরেজরা ভারতে আসে সেম এই মশলার জন্য। তো মশলা এই সময় থেকেই ডিমান্ডে ছিল। তো মশলার ডিমান্ড এত কেন ছিল? কারণ ইউরোপের ঠান্ডা, সেই ঠান্ডায় যদি মাংসকে প্রিজার্ভ করতে হয়, সেই সময় অনেক দিন রেখে দিতে হয়, তাহলে গোলমরিচ বা এরকম মশলাগুলোর প্রয়োজন রয়েছে। বা যদি রান্না করতে হয়, কুক করতে হয়, তাহলেও মশলার প্রয়োজন রয়েছে। তো সেই জন্য ভারতের মশলার সেই সময় এতটা ডিমান্ড ছিল। তো এই শব্দটা মনে রাখবে, জবন প্রিয়, এটা গোলমরিচের জন্য ইউজ করা হতো। আর এদের যে একটা প্রভাব আমাদের অ্যাস্ট্রোলজির ওপর ছিল, অ্যাস্ট্রোনমির ওপর ছিল, সেটা আমরা গার্গী সংহিতাতে দেখতে পাচ্ছি। সেখানে লেখা রয়েছে যে জবনস আর বারবেরিয়ান, জবনরা বর্বর ছিল। জবন বলতে ইন্দো গ্রিকরা বর্বর ছিল, কিন্তু yet the science of astronomy originated with them and for this they must revered like god। এবং যেহেতু এরা বর্বর ছিল, কিন্তু যেহেতু অ্যাস্ট্রোনমি যে ব্যাপারটা সেটা এদের কাছ থেকেই আমরা শিখছি বা এদের এখানেই উৎপত্তি হয়েছে, তাই জন্য এদেরকে ভগবানের মতো পুজো করা উচিত। যতই এরা বর্বর হোক, এই একটা কারণে এদেরকে ভগবানের মতো পুজো করা উচিত, এটা বলছে গার্গী সংহিতা। তো এইগুলো হচ্ছে প্রভাব। মোটামুটি আমরা পুরো ব্যাপারটা কভার করলাম। যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক করো এবং মাঝে মাঝে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, যাতে এই ক্লাসগুলো সকলের কাছে পৌঁছতে পারে, আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছতে পারে। তোমরা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা টেলিগ্রামে তোমরা দা জিকে একাডেমি সার্চ করলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে আমি পিডিএফ গুলো দিয়ে দেবো। এছাড়াও যদি তোমাদের কোনো মেসেজ থাকে টেলিগ্রাম গ্রুপে তোমরা বলতে পারবে, বা ইনস্টাগ্রাম, ফেসবুকে আমাকে ফলো করে তোমরা মেসেজ করতে পারো। যদি তোমরা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, এই সময় দুটো অফার চলছে। 24 মাসের সঙ্গে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হচ্ছে WBPSC সাবস্ক্রিপশন, এবং 12 মাসের সঙ্গে 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হচ্ছে। এই জিনিসটা যদি তোমরা কাজে লাগাতে চাও, প্লাস সাবস্ক্রিপশন যদি নেওয়ার তোমাদের প্ল্যান থাকে, তাহলে এই সময় নিয়ে নাও, তাহলে এই দুটো অফার তোমরা পেয়ে যাবে। সামনে আপকামিং যে ব্যাচগুলো শুরু হচ্ছে, এইগুলোতেও তোমরা এখনই সাবস্ক্রিপশন নিলে জয়েন করে নিতে পারবে। সেটা হচ্ছে আগমন ব্যাচ। আগমন ব্যাচ এটা 1 সেপ্টেম্বর 2021 থেকে শুরু হচ্ছে, WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে। আনএকাডেমির যারা টপ এডুকেটর রয়েছেন তারা এই ক্লাসগুলো নেবেন তোমাদের WBCS প্রিলিমস এবং মেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য। আগামী দিনের যে 2022-এর WBCS, তার যদি প্রস্তুতি তোমরা অলরেডি শুরু করে থাকো, আশা করছি তোমরা সকলেই শুরু করে দিয়েছো, তো তার জন্য অনেকটাই হেল্প হবে এই ব্যাচগুলো, কারণ এদের এক্সপিরিয়েন্স, এদের নলেজ সেটা তোমরা পাবে। বহুদিন ধরে এনারা পড়াচ্ছেন, সেই সুবিধাটা তোমরা পাবে, এবং বাড়িতে বসে একদম ক্লাসরুমের মতো করে তোমরা পড়তে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা, এর জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছ, এবং এর জন্য একটা প্র্যাকটিস ব্যাচ আনএকাডেমিতে শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে, এবং এই ব্যাচে তোমরা জয়েন হয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রস্তুতি আরো ভালোভাবে করতে পারবে। তো এখনই সাবস্ক্রিপশন নিয়ে 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করো। যারা ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশের উপর অ্যাডভান্স ক্লাস করতে চাও, তাদের জন্য 3 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে আনএকাডেমি প্লাস প্ল্যাটফর্মে, এবং এই ব্যাচে অ্যাডভান্স লেভেলের ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশ প্র্যাকটিস করানো হবে। তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন তোমাদের থাকে, যারা নিয়েছো অলরেডি তাদের জন্য, বা যারা
এখন প্লাস সাবস্ক্রিপশন নেবে তাদের জন্য দুটো মক টেস্ট রয়েছে। একটা রয়েছে 2 সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য। যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেক মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে, সেরকমই একটা মক টেস্ট এখানে নেওয়া হচ্ছে 2 সেপ্টেম্বর। এবং এনসিআরটির উপরে, এনসিআরটির যে বই রয়েছে সেইগুলোর উপর থেকে হিস্ট্রি মেন্সের জন্য একটা মক টেস্ট হবে 3 সেপ্টেম্বর। এই দুটো মক টেস্ট তোমরা দিতে পারো আনএকাডেমি প্লাস যারা মেম্বার তারা, বা যদি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নাও। আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমাদের এই টাকাটা পে করতে হবে, মানে এইটাও পে করতে হবে না, এর উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি কোড ইউজ করো। আমার কোড হচ্ছে সর্বজিৎ 10। এই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেক যে কোনো ব্যাচের ওপরে, মানে সরি যে কোনো কোর্সের ওপরে। এবং তোমরা এখানে ইএমআই তেও পেমেন্ট করতে পারো, ইএমআই অপশনও অ্যাভেলেবেল রয়েছে, মাসে মাসে তোমরা পেমেন্ট করতে পারো। প্লাস সাবস্ক্রিপশন কেন নেবে, কি ফিচার পাবে, তোমরা যেগুলো কোনো একটা ক্লাস অফলাইন ইনস্টিটিউটে পাও তার থেকে অনেক বেশি ফিচার বাড়িতে বসে তোমরা পেয়ে যাবে আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশনে। প্রথম যেটা ফিচার সেটা হচ্ছে একটাই সাবস্ক্রিপশনে তোমরা প্রিলিমস মেন্স ইন্টারভিউ, প্রত্যেকটা পরীক্ষার প্রিলিমস মেন্স ইন্টারভিউর প্রস্তুতি নিতে পারবে। একটাই সাবস্ক্রিপশনে তোমরা বাংলার যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, সেটা WBCS হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI হোক, সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটাই সাবস্ক্রিপশনে নিতে পারো। তোমরা ব্যাচ, নিজেদের ব্যাচ নিজেরা চুজ করতে পারবে, অর্থাৎ তোমাদের যারা প্রিয় টিচার তাদের কাছ থেকেই তোমরা তারা যে ব্যাচগুলোতে রয়েছে সেই ব্যাচগুলো তোমরা জয়েন হতে পারবে। এবং তোমরা তোমরা যখন সাবস্ক্রিপশন নেবে অনেক ব্যাচে তোমরা জয়েন হয়ে দেখতে পারবে যে কোন ব্যাচটা সব থেকে ভালো লাগছে, সেই ব্যাচেই তোমরা পড়তে পারবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস রেগুলার থাকবে এবং যে কোনো ডাউট তোমাদের সাবজেক্ট রিলেটেড তোমাদের টিচারদের জিজ্ঞেস করে নিতে পারবে, এটা একটা সুবিধা পাবে। এবং মক টেস্ট যেরকম দেখলাম, দুটো মক টেস্ট হচ্ছে এর মধ্যে, এছাড়াও প্রচুর মক টেস্ট, রেগুলার মক টেস্ট হয়। তো তোমাদের এর জন্য মক টেস্ট প্র্যাকটিসের জন্য কোনো বই বা অন্য কিছু কিনতে হবে না, আনএকাডেমি প্লাসেই তোমরা মক টেস্ট গুলো দিতে পারবে। এইগুলো হচ্ছে ফিচার। যদি তোমরা মনে করো প্লাস সাবস্ক্রিপশন নেবে তাহলে সর্বজিৎ 10 কোড ইউজ করে এখনই সাবস্ক্রিপশন নিতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।